আরতি শুরু হয়ে গেছে। আপনারা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান। আমি আজকে চলে এসেছি পূর্বাশা মিত্র পার্বত্য কাব্যের লাইভ অনুষ্ঠানে। লাইভে তাড়াতাড়ি অংশগ্রহণ করার জন্য সকলকে আমি অনুরোধ করছি, আপনারা লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমি গ্রুপের অ্যাডমিনদের অনুরোধ করব লাইভটিকে অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য। সম্ভবত 4 জন দেখছেন, দেখতে পাচ্ছি। একটু অসুবিধার কারণে একটু রিকানেক্ট দেখাচ্ছিল। আমাদের ভারতীয় সময় অনুযায়ী অলরেডি 9:30 বেজে গেছে। পূর্বাশা মিত্র পার্বত্য কাব্যের লাইভে চলে এসেছি। আর আজকে তো আমি নিজের স্বরচিত কবিতা শোনাবই, তার সাথে আমি শোনাবো আরো কিছু বিশিষ্ট কবিদের লেখা কবিতা। অলরেডি গ্রুপে 4 জন দেখছেন। এবার আমি শুরু করছি আমার আজকের স্বরচিত প্রথম কবিতা দিয়ে। কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য বারবার রিকানেক্ট দেখাচ্ছেন, একটু ক্ষমা করবেন, নেটওয়ার্ক প্রবলেমটি ভীষণ হচ্ছে। আচ্ছা, আমি এবার শুরু করছি আমার প্রথম স্বরচিত কবিতা গণপতি। কবিতা গণপতি। গৌরী সৃষ্টি তনয় তুমি, হে প্রিয় আদরের গণেশ, দণ্ড হাতে দাঁড়িয়ে তুমি পালন করিলে মাতৃ আদেশ। দাওনি ঢুকতে গুহাদ্বারেতে কৈলাসপতি মহাদেবকে, যুদ্ধ করিলে অনবরত, জানিলে না তুমি পিতৃদেবকে। শিরচ্ছেদ করিল তোমার দেবাধিদেব পিতা, পুত্র শোকে রুদ্র রূপ ধরিল গৌরী মাতা। গৌরী দেবীর তাণ্ডবেতে কাঁপিল ত্রিভুবন, দেবতা সহ
দেবাদিদেব তাই ফেরায় তোমার জীবন। স্কন্ধে তুমি ধারণ করিলে গজেরই আনল, ত্রিভুবনে তাই পরিচিত হলে তুমি গজানন। তুমি সিদ্ধি, তুমি ঋদ্ধি, তুমি জ্ঞানের দাতা, জগৎ জুড়ে তাই পূজিত হও নামে সিদ্ধিদাতা। গৌরী রত্ন তনয় হে বিঘ্নহর্তা গণেশ, বিপদে তুমি রক্ষা করো, তোমার করুণা অশেষ। ভক্তের ডাকে তুমি সাড়া দাও, তুমি জগতের দূতি, কল্যাণ করো তুমি আমাদের হে বিঘ্ননাশক গণপতি। আমি শোনালাম, আমার ভীষণ প্রবলেম হচ্ছে, ক্ষমা করবেন। বারবার নেটওয়ার্ক প্রবলেম হয়ে যাচ্ছে, বারবার রিকানেক্টিং শো করছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে, একটু ক্ষমা করবেন। আমি শোনালাম আমার স্বরচিত একটি কবিতা গণপতি। এই কবিতাটি গণেশ চতুর্থী উপলক্ষে পরিবেশন করেছিলাম আমি। আশা করছি আপনারা যারা শুনেছেন কবিতাটি হয়তো আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, গতকাল আমরা শুনেছিলাম আর একজন বিশিষ্ট কবির অনবদ্য উপস্থাপনা। আজকে আমি রয়েছি আপনাদের সাথে পূর্বাশা মিত্র পার্বত্য কাব্যে। আজকের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমাদের পার্বত্য কাব্যের প্রধান পরিচালক শ্রীমতী শিমলি চৌধুরী মহাশয়াকে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আরও রয়েছেন আপনারা 8 জন। একটু নেটওয়ার্ক সমস্যা ভীষণ হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্ষমা করবেন, বারবার রিকানেক্টিং শো করছে। আমি এবার শোনাবো আমার আরেকটি স্বরচিত পরবর্তী কবিতা দোটানা মন। এই দোটানা মন কবিতাটি স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে লেখা। স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের বলিদানকে কেন্দ্র করে আমার একটি স্বরচিত কবিতা দোটানা মন। ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে দেশকে বাঁচানোর তাগিদে মুখ না খুলে বলিদান দেওয়ার কবিতাই এই দোটানা মন। আমি এবার আপনাদের শোনাবো আমার স্বরচিত আরো একটি কবিতা দোটানা মন। আচ্ছা, অনেক ধন্যবাদ। বাহ, অসাধারণ আবৃত্তি। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, হ্যাঁ। আমি এবার শুরু করছি আমার পরবর্তী কবিতা দোটানা মন। মন আজ বড়ই আকুল, কোনো দিকেই পাই না যে কুল। পড়েছি যে ধরা, শাসক ভীষণ কড়া। দৃঢ় রাখি মনকে ধরে, মুখ আজ খুলবে না যে। বিপ্লবীদের অনুপ্রেরণায় জাগিয়েছে দেশপ্রেম। কি করে দেখাই তাদের আমার এই ব্যর্থ প্রেম। অত্যাচারের ভীষণ জ্বালা চেপে রাখি বুকের ভেতর। সরবে না তাই মুখের পাথর। অত্যাচারের নেই কো সীমা, জেরার পর আরো জেরা। তাই দোটানা মনকে বোঝাই, খুললে মুখ জীবন বৃথাই। প্রাণের ভয় করি না তাই, কষ্ট নিয়েই জীবন সাজাই। প্রতিজ্ঞা আজ দেশের কাছে, ঘটবেই যা ভাগ্যে আছে। মানে না এই দোটানা মন, শোনে না কোনো মনের বারণ। সাজিয়েছি তাই মনের দর্পণ, মৃত্যুতেই হোক দোটানার অর্পণ। কবিতা দোটানা মন। আশা করব কবিতাটি আপনাদের
ভালো লেগেছে। সঙ্গে রয়েছেন আমাদের অনেকেই। কবিতাটা শোনাবই, তার সাথে আমি একটু ছোট করে শোনাবো আমার এই কবিতা লাইনে আসার এই জার্নিটা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বলছি আমার এই কবিতা লাইনে আসার একটা ছোট্ট ঘটনা। লকডাউন তো চলছে, এবার সেরকমভাবে তো সব কিছুই বন্ধ হয়ে যায়, কিছুই আমাদের সেরকমভাবে করার মতন কিছুই থাকে না, কাজ নেই। আমি স্টুডেন্ট, আমি সেকেন্ড ইয়ারে পড়ি আমাদের পশ্চিমবঙ্গ ভারত ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো লেখার প্রতি ছোট থেকেই একটা আমার শখ ছিল, কিন্তু কখনো যে এরকম মানে লেখার জগতে আসবো কখনো ভাবিনি। এটার সম্পূর্ণ মানে কি বলবো, করোনা হয়তো সিচুয়েশনটা না এলে হয়তো আমার লেখার সাথে এই পরিচয়টা হতো না। তো বাড়িতে বসে সারাদিন কি করব, তো একটু লেখালেখি শুরু করলাম। এই লেখালেখির মধ্যেই কবিতা পড়তে ভীষণ ভালোবাসি এবং আবৃত্তি আমি করি, কবিতা শোনাতেও আমি পছন্দ করি। তাই আমি লেখা শুরু করলাম কবিতা। এবার কবিতা তো লিখছি, কিন্তু কবিতাটা আমি কতজনের মাঝখানে আনতে পারবো, আমার কবিতা আমি কতজনকে শোনাতে পারবো, সেইখানে একটু আমি অসুবিধার মধ্যেই পড়ি। তখন আমার এক চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড আমায় বলল যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে লেখালেখি শুরু করতে, এবং সেখানেই লিখলে সবার মাঝখানে আমি আমার কবিতা পৌঁছে দিতে পারবো। তাই আমি সেইভাবেই আমি প্রথম কবিতা লেখা শুরু করলাম এই 2020 সালেই বলতে পারেন, এবং বিভিন্ন গ্রুপে আমি লেখালেখি শুরু করি, আমি আমার ফেসবুকে লেখালেখি শুরু করি। এইভাবেই আমার কবিতা লাইনে আসা। আর পার্বত্য কাব্যের প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার যে সুন্দর লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সম্মানীয় বিশিষ্ট কবিরা এত সুন্দরভাবে লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করেন, তাতে আমি ভীষণ আপ্লুত। এবং আমি আশা করব পরবর্তীতে পার্বত্য কাব্য আরও অনেক দূরে যাক, আরও সম্মানীয় বিশিষ্ট কবিরা আসুক এবং তারাও তাদের সুন্দর সুন্দর কবিতা দিয়ে ভরিয়ে তুলুক পার্বত্য কাব্যকে। আমি এবার আমার আরও একটি স্বরচিত কবিতা আপনাদেরকে শোনাবো। মাদার টেরিজা। মাদার টেরিজা একজন সমাজসেবী এবং তাকে আমরা করুণাময়ী মমতাময়ী মা বলে ডাকি। তাই মাদার টেরিজার জন্মদিনে আমার একটি ছোট্ট নিবেদন ছিল, কবিতা তার জীবনী নিয়ে ছোট্ট করে লেখা মাদার টেরিজা। সেই কবিতাটা আমি আপনাদেরকে শোনাবো। কবিতা মাদার টেরিজা। করুণাময়ী মমতাময়ী তুমি স্নেহের মাতা, কাছে টেনে নিলে গরিব দুঃখীদের তুমি তাদের দাতা। কৈশোরে তুমি গৃহত্যাগী হলে মানব সেবার কাছে, হাতে তুলে নিলে সেবিকার ভার তোমাকেই যে সাজে। নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে এসে তুমি দাঁড়ালে, লড়াই করে পথ চলার সাহস তুমি জোগালে। অন্ধকারে দীপ জ্বালিয়ে এগিয়ে যেতে শেখালে, মোহমায়া সব ত্যাগ করে তুমি সমাজকে ভালোবাসলে। মাতৃজ্ঞানে অনাথ শিশুদের কাছে তুমি টেনে নিলে, মন প্রাণ খুলে উজাড় করে ভালোবাসা তুমি দিলে। শিক্ষার আলো জ্বালালে তুমি, বোঝালে জ্ঞানের প্রকৃত অর্থ। নিরক্ষরদের পথ দেখালে, দিলে না হতে জীবন ব্যর্থ। স্কপেজ থেকে
এসেছো ভারতে মানব সেবার তরে, মাতৃ স্নেহ সবার মাঝে দিয়েছো তুমি ভরে। অসহায় নারীদের আশ্রয় দিয়ে দিয়েছো তাদের সমাজে স্থান। নারী জাতির এক গর্ব তুমি, ভুলবো কি করে তোমার দান। ভারত রত্ন পেয়েছো, পেয়েছো নোবেল সম্মান। বিশ্বদ্বারে তোমার স্নেহ দিয়েছে তোমাকে জননীর স্থান। বিশ্ব জননী মহীয়সী নারী, তুমি ঈশ্বরের তনুজা। করুণাময়ী মমতাময়ী তুমি মাদার টেরিজা। ধন্যবাদ। কবিতাটি মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে আমি লিখেছিলাম, মাদার টেরিজার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবং মাদার টেরিজার অবদান আমাদের ভারত তথা বিশ্বদ্বারে অবিস্মরণীয়। আচ্ছা, নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা লাইভটি দেখছেন, আমাকে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বা সাউন্ডের যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সমস্যা কি হচ্ছে একটু আমায় জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমার লাইভটি তো চলছে। এবার ক্ষমা করবেন, রিকানেক্টের সমস্যা কিন্তু বারবার হচ্ছে, আবার নেটওয়ার্কটি আসছে যাচ্ছে এই হচ্ছে, একটু ক্ষমা করবেন, খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এরপর আমি আপনাদের শোনাবো 5 সেপ্টেম্বর উপলক্ষে রাধাকৃষ্ণনের জন্মদিনে আমার একটি লিখিত কবিতা জ্ঞানের প্রদীপ। সকল শিক্ষাগুরুদের উদ্দেশ্যে লেখা আমার এই কবিতাটি, কারণ ছাত্র জীবনের আলোর দিশা আমাদের তো শিক্ষকরাই দেখান। একটু নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আমি 5 সেপ্টেম্বর উপলক্ষে রাধাকৃষ্ণনের জন্মদিনে সকল শিক্ষাগুরুদের উদ্দেশ্যে লেখা আমার একটি কবিতা জ্ঞানের প্রদীপ। লেখার জন্য তোমায় দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমাকে একটু লাইভটা ঠিকঠাক আসছে কিনা একটু বলবেন, খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। 5 সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমার লেখা জ্ঞানের প্রদীপ কবিতাটি আমি শোনাচ্ছি। জ্ঞানের আলোয় দেখালেন পথ প্রিয় আমাদের শিক্ষক, রত্ন ভরে দিলেন জ্ঞান, আপনি জ্ঞানের দীক্ষক। মোবাইলের আরো কাছে আসুন, ঠিক আছে। শোনা যাচ্ছে? একটু আমাকে একটু কমেন্ট করে একটু বলে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার পরবর্তী কবিতাটি শোনাচ্ছি জ্ঞানের প্রদীপ। 5 সেপ্টেম্বর রাধাকৃষ্ণনকে নিয়ে লেখা উদ্দেশ্য করে এবং সকল শিক্ষা গুরুদের
কেন্দ্র করে এবং উদ্দেশ্য করে লেখা আমার কবিতা জ্ঞানের প্রদীপ। জ্ঞানের আলোয় দেখালেন পথ প্রিয় আমাদের শিক্ষক, রত্ন ভরে দিলেন জ্ঞান, আপনি জ্ঞানের প্রদর্শক। শৈশব শেষে শিক্ষার শুরু আপনার হাত ধরে, ভালোবাসা দিয়ে শিক্ষা আপনি দিলেন উজাড় করে। সন্তান স্নেহে বুঝিয়ে দিলেন বিদ্যাই করে জীবন সচল, অনভ্যাসে বিদ্যারাস, বিদ্যা ছাড়া জীবন অচল। বিদ্যার সাথে বুদ্ধি দিলেন, দিলেন মানুষ হবার শিক্ষা, আপনার থেকে পেয়েছি আমরা শ্রেষ্ঠ গুরুর দীক্ষা। বন্ধু হয়ে শিক্ষা দিলেন, দিলেন আপনি আশ্বাস, ভালো ফল করে আমরা সবাই রেখেছি আপনার বিশ্বাস। শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন, দিলেন আপনি সংস্কার, সমাজে যাতে চলার পথে না করে কেউ তিরস্কার। শিক্ষার ঔজ্জ্বল্য তারা আপনি, শিক্ষার প্রধান উপাদান, বর্তমানে চলার পথে ভুলব না যে আপনার দান। জ্ঞানের আলোর পরশে আজি শিক্ষক দিবসে শুধু করি আপনার নাম, আপনি হলেন জ্ঞানের প্রদীপ, শতকোটি প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, অনেকটা ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, একটু কবিতা শোনা যাচ্ছে তো? মানে খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বারবার রিকানেক্ট দেখাচ্ছে। আমি শোনালাম আমার কবিতা জ্ঞানের প্রদীপ। এবার আমি একটু শোনাতে চাই আমার কিছু প্রিয় কবিদের রচিত কবিতা। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি শুনতে এবং পড়তে দুটোই ভালোবাসি, তাই আমি চাই আজকে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কবিতা শোনাই। আপনারা সবাই সাথে থাকুন এবং একটু ক্ষমা করে দেবেন আমাকে, নেটওয়ার্কের খুব অসুবিধা হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার আমি আপনাদেরকে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমি শোনাচ্ছি। কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে।
আমার সোনার ধান কুলেতে আরো এসে যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয় ছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমি শোনালাম রবীন্দ্রনাথের একটি কবিতা সোনার তরি। আবারও শোনাবো আমার স্বরচিত কবিতা। আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ে নি। চমৎকার, সুন্দর আবৃত্তি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। মাইথোলজি দিকে আমরা সচরাচর খুব একটা দেখি না, কারণ পুরাণ এবং পৌরাণিক কাহিনী সেভাবে আমাদের হয়তো সবসময় দেখা হয়ে ওঠে না। কিন্তু পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে কবিতা একটি রূপ দেওয়া, এটা যথেষ্ট একটি কষ্টসাধ্য বিষয়, এবং মাইথোলজি আমার ভীষণ ভালো লাগে। তো মাইথোলজির একটি ঘটনা শ্রীকৃষ্ণের জন্ম। তো শ্রীকৃষ্ণের জন্মখণ্ড নিয়ে জন্মাষ্টমীতে আমার একটি উপস্থাপন ছিল আগমন। আমি আগমন কবিতাটি আপনাদের শোনাবো। আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাথে থাকুন, অনেক ধন্যবাদ। এবার আমি শুরু করছি শ্রীকৃষ্ণের জন্মখণ্ড নিয়ে লেখা কবিতা আগমন। কংসের কারাগারে হলো তোমার আগমন, ঝড়ে জলে বজ্রপাতে কাঁপিল সারা ত্রিভুবন। অন্ধকারের ঘোর কাটিয়ে জন্ম নিলে দেবকী গর্ভ হতে, আনন্দেতে বসুধা সাজে দেবতাদের পুষ্পবৃষ্টিতে। মস্তকে ধারণ করে তোমায় পিতা বসুদেব, চলিল গোকুলের পথে মনে নাই কোনো খেদ। প্রবল জলোচ্ছ্বাসে যমুনাতে বান আসে, যমুনা তার রাস্তা করে শ্রীকৃষ্ণের চরণ পরশে। অবশেষে গেলে তুমি নন্দের গোকুলে, পিতা বসুদেব তোমায় রাখিল যশোদার কোলে। যশোদার কোল থেকে নীল ফুলের কুঁড়ি, সেই আসলে যোগমায়া কন্যাকুমারী। কারাগারে ফেরে বসু কন্যা সন্তান হাতে, দেবকী চাহিয়া দেখে কাঁদে বেদনাতে। কংস আসিয়া তখন ছিনিল কন্যারে, কন্যা ধরিল রূপ দেখায় আমি কেড়ে। করিল সে আকাশবাণী, ছুটিল জ্যোতির্দ্যুতি, শোনালো মৃত্যুধ্বনি, কাঁপিল মথুরাপতি। দেবকী বসুদেব প্রতীক্ষা করে, কবে হবে আগমন তার মথুরার দ্বারে। আচ্ছা, নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছে আমায় একটু জানাবেন কমেন্ট করে। আমি খুবই ক্ষমা প্রার্থী, বারবার নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে।
একটু জানাবেন ঠিকঠাকভাবে আসছে কিনা ভিডিও কোয়ালিটিটা। আমি শোনালাম আমার কবিতা জন্মাষ্টমী নিয়ে লেখা আগমন। ধন্যবাদ। সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি একজন অবিস্মরণীয় নায়ক। তার অবদান আমাদের ভারতীয় স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আমি এবার শোনাতে চাই আমার পরবর্তী কবিতা, জাতির জনক। কবিতা সবার কেমন লাগছে একটু বলবেন। আর ধন্যবাদ, সব ঠিকঠাক চলছে। ধন্যবাদ। আমি এবার শোনাবো আমার আরো একটি স্বরচিত কবিতা, জাতির জনক। শুরু করছি পরবর্তী কবিতা। জন্ম নিলে ভারত ভূমিতে, গুজরাটের পোরবন্দর তোমার ধাম। ভারতের তুমি শ্রেষ্ঠ রত্ন, গান্ধীজি তোমার নাম। স্বাধীন ভারত গড়ার তরে নিয়োজিত হলে দেশের কাজে, করলে আন্দোলন অহিংসার পথে। এই নীতি যে তোমাকে সাজে, করলে আন্দোলন ডান্ডি লবণ। দিয়েছ তুমি নেতৃত্ব, মাইলের পর মাইল হেঁটে লবণ আইন ভঙ্গ করে দেখালে তোমার কৃতিত্ব। দেশ স্বাধীনে প্রজা স্বতন্ত্রে করেছ আন্দোলন আইন অমান্য। ইংরেজ শাসক দূরীকরণে নওজে নীতিতে তুমি সামান্য। ভারত স্বাধীন করার তরে করেছ আন্দোলন খেদা ও চম্পারণ। যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে করেছ তুমি প্রজা জাগরণ। হিন্দু মুসলিম মিলেমিশিয়ে গড়লে তুমি বৃহৎ দল। সারা ভারত এক হলো, করলে তুমি আরো দল। দেশে ঐক্য স্থাপন করে ভারত ছাড়ো আন্দোলনে দিয়েছ তুমি ডাক। বিদ্রোহ চলে, স্লোগান চলে, ইংরেজ চলে যাক। রাজনীতিতে জনজাগরণে হয়েছ দেশের নায়ক। স্বাধীন ভারতের ইতিহাসে তাই তুমি জাতির জনক। কবিতা জাতির জনক। আমি শোনালাম আমার কবিতা জাতির জনক। কবিতা তো শোনাবই, তার সাথে একটু পার্বত্য কাব্য গ্রুপটিকে নিয়ে একটু আলোচনা করি। পার্বত্য কাব্যের সম্মানীয় কবিদের আমি প্রায় লেখা পড়ি এবং প্রায় দেখি। বিভিন্ন লেখা পড়ে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই এবং যেরকমভাবে অনুষ্ঠান এই গ্রুপে পরিচালনা করা হয় এবং সবাই যেভাবে প্রত্যেকটি লাইভ অনুষ্ঠান আনন্দের সহকারে উপভোগ করেন, তাতে আমি ভীষণ আপ্লুত এবং আমি আরও সম্মানীয় কবিদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং দেখেছি। তাতে আমি ভীষণভাবে আনন্দিত এবং পার্বত্য কাব্যের আরও এগিয়ে চলার পথে আমার শুভকামনা রইল এবং আরও সম্মানীয় কবিরা আসুক, অংশগ্রহণ করুক পার্বত্য কাব্যে এবং আরও সুন্দর সুন্দর আমরা লাইভ অনুষ্ঠান যাতে উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি,
সেই শুভকামনা আমি পার্বত্য কাব্য গ্রুপকে জানাই এবং গ্রুপের সকল সদস্যকে আমার তরফ থেকেও আমি শুভকামনা জানাই এবং আপনারা সকলের সঙ্গে থাকবেন লাইভটি এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জাতির জনককে নিয়ে অসাধারণ উপস্থাপনা, অনেক ধন্যবাদ। এবার আমি আমার আরেকজন পছন্দের প্রিয় কবির কবিতা আবৃত্তি করে শোনাবো। আমার কবিতা তো থাকবেই, তার সাথে বিশিষ্ট কবিদেরও কিছু কবিতা হোক না, তাহলে লাইভ অনুষ্ঠানটি আরেকটু না হয় জমজমাট হয়ে উঠবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা তো আমি শুনিয়েছি, এবার আমি শোনাবো কাজী নজরুল ইসলামের একটি কবিতা সাম্যবাদ। অনেক ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কাজী নজরুল ইসলামের একটি কবিতা সাম্যবাদ। কাজী নজরুল ইসলাম হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, শিখ বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সাম্যবাদী কবিতাটি উপস্থাপন করেছিলেন। এই কবিতাটি এখন আমি আপনাদের সামনে রাখছি, উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কবিতা সাম্যবাদী। আমি দেখছি, হ্যাঁ দেখছি, কত কত কমেন্ট করছি, তুমি দেখছো? হ্যাঁ দেখছি দেখছি, আমি দেখছি। সবাই সাথে থাকুন, ভালো লাগবে আমারও। কবিতা সাম্যবাদী, কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যে গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও। যত শখ, কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটেছে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা এ ভবনে। মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নিবিড়া খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি।
এই কন্দরে আরব দুলাল শোনেতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবিতা সাম্যবাদ বিশিষ্ট কবি কাজী নজরুলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উপস্থাপনটি চিরস্মরণীয় এবং আজীবন আমাদের কবিদের মনে প্রাণে এক অনুপ্রেরণা জাগায়। কবিতা সাম্যবাদ। অনেক ধন্যবাদ মনিকা দাস, ভীষণ ভালো লাগছে। যেমন কবিতা তেমন তোমাকে অনেক ধন্যবাদ। দারুণ পড়ছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। আঙ্কেল আমি আপনার পেছনের বেঞ্চে। আচ্ছা আচ্ছা, আমি সকলের কমেন্ট পড়ছি। আমি শোনাবো আমার পরবর্তী এবার স্বরচিত একটি কবিতা। প্রেম পর্যায়ের কবিতা আমরা কে না ভালোবাসি। প্রেম পর্যায়ের কবিতা যখনই আমরা কারোর কাছ থেকে শুনি একটু বেশ আমাদের ইন্টারেস্ট বেড়ে যায়, সেটা কিরকম প্রেম নিবেদনমূলক কবিতা। তো আমি একটি প্রেম পর্যায়মূলক কবিতা লিখেছি এবং এটি হয়তো আমার প্রথম প্রেম পর্যায়মূলক কবিতা। একটা ছোট কল্পনার জগৎকে কেন্দ্র করে, কল্পনা এবং কাল্পনিক অর্থাৎ রূপকথার গল্প তো আমরা সবাই শুনি, থাকেন রাজা রাজকুমারী, সব কিছু মিলেমিশে একটা সুন্দর গল্প কাহিনীকে কবিতায় রূপদান। গল্পটিকে আমি রূপদান দিয়েছি কবিতায় এবং সেই গল্পটিও আমারই স্বরচিত, কিন্তু আমি যেহেতু আপনাদের শোনাচ্ছি কবিতা, তাই সেই রূপকথার কাহিনীকে কেন্দ্র করে আমার স্বরচিত একটি কবিতা প্রেমের জোয়ারে। প্রেমের জোয়ারে একটি আমাদের ভারতের গানও রয়েছে, সেটা আপনারা যারা গান ভালোবাসেন তারা হয়তো শুনেছেন, কিন্তু আমি এখন যে কবিতাটা আপনাদের শোনাবো সেটা একটা সম্পূর্ণ রূপকথার কাহিনীকে কেন্দ্র করে কবিতার আকারে আমি দিয়েছি। সেই কবিতাটি আমি শোনাচ্ছি প্রেমের জোয়ারে। শুরু করছি। এক সরল অবুঝ রাজকুমারী থাকতো রাজবাড়িতে, দ্বার রক্ষীদের কড়া পাহারায় জানলো না সে প্রেম কি এই জগতে। একদিন সেই রাজকুমারী ধরল ছদ্মবেশ, দাসীদের রূপ ধারণ করে পায় সে রাজাদেশ। মহানন্দে রাজকুমারী বেরোলো প্রাসাদ ছেড়ে, ছদ্মবেশী রূপ নেওয়াতে তাকে ধরে কেড়ে। ঘোড়া ছুটিয়ে সীমা ছাড়িয়ে চলে আসে বহুদূর, পাহাড়ি ঝর্ণার আড়াল থেকে সে শোনে বাঁশির সুর। বাঁশির সুরে মুগ্ধ হয়ে ছুটে যায় সেই স্থানেতে, দেখে এক অদ্ভুত কায়া, জাগিয়েছে সে সুরের মায়া। ছদ্মবেশী রাজকুমারী প্রথম সাক্ষাৎ করে, প্রতাপগড়ের রাজকুমার সে সাক্ষাতে জানতে পারে। কুমার এবং রাজকুমারের প্রথম আলাপ হয়, সোনালি আলোয় ফুলের সুবাসে প্রেমের বাতাস বয়। রাজকুমারী জানতো না যে প্রেম কি করে হয়, কুমারের মিষ্টি কথনে তার মনটি ছুঁয়ে যায়। রাজকুমারী কুমারের পরীক্ষা নিতে চায়,
যোগ্যতার বিচারে সে যুদ্ধে আহ্বান জানায়। কুমার তার বিবেচনায় বেজায় খুশি হয়, ঢাল তরোয়াল সঙ্গে নিয়ে যুদ্ধ করে যায়। যুদ্ধ করায় রাজকুমারী পরাজিত হয়। কুমারের কাছে রাজকুমারী সমর্পণ চায়। যুদ্ধ শেষে রাজকুমারী নিজ পরিচয় দেয়। কুমার তার এরূপ বেশ দেখে চমকে যায়। মিষ্টি মধুর কথোপকথনে দিন গড়িয়ে যায়। দিন শেষে কুমার নিজ প্রেম প্রস্তাব দেয়। রাজকুমারী অবাক হয়ে প্রেম করে না স্বীকার, কারণ সে যে হয়ে আছে পরাধীনতার শিকার। কুমার তার মনের কামনা পেরেছিল যে জানতে, প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রেম দেবে না ভাঙতে। এদিক থেকে রাজকুমারীর সৈন্যদল আসে। রাজকুমারী তাকে ছেড়ে ফেরে নিজের দেশে। রাজ্য ছেড়ে বেরিয়ে এসে জেনেছিল এই প্রেমকে। একটি দিবসে রাজকুমারী খুঁজেছিল নিজেকে। সেই দিবসে দুজনে তারা ভেসেছিল প্রেমের জোয়ারে। করছে রাজকুমারী তার দুয়ারে, আসবে কবে কুমার নিতে। কবিতা প্রেমের জোয়ারে। অনেক ধন্যবাদ। বাহ, অনেক সুন্দর হয়েছে। আমজাদ হোসেন, ধন্যবাদ। মল্লিকা দাস, দারুণ হয়েছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি শোনালাম প্রেমের জোয়ারে কবিতা। যখন আমি প্রথম কবিতা লেখা শুরু করি, তখন আমাকে যে কবিতা সাকসেসের দিকে নিয়ে যায় এবং যে কবিতা লিখে আমি বিভিন্ন গ্রুপ থেকে সম্বর্ধনা পেয়েছিলাম এবং যে বিভিন্ন জায়গা থেকে যে কবিতাকে সম্বর্ধনা করা হয়েছিল, সিলেক্ট হয়েছিল, এবং আমার জীবনের বলতে পারেন সেটাই ছিল প্রথম কবিতা। আমি আমাদের হিন্দু ধর্মের রাধাকৃষ্ণের ভীষণ বড় ভক্ত। রাধাকৃষ্ণের প্রেমলীলা, রাধাকৃষ্ণের মহারাস বিভিন্নভাবে আমায় অনুপ্রাণিত করে এবং শ্রীকৃষ্ণের উপাসকও বলতে পারেন আমাকে। রাধাকৃষ্ণের সুন্দর একটি প্রেম কাহিনীকে কেন্দ্র করে আমি লিখেছিলাম আমার একটি প্রথম কবিতা, যে কবিতার হাত ধরে আমার এই কবি হয়ে ওঠা এবং কবিতায় আত্মপ্রকাশ করা, যে কবিতা আমায় পরিচয় দিয়েছিল, সেই কবিতাটি আমি শোনাতে চাই। কবিতার নাম অনুভবে তোমার কল্পনা। রাধাকৃষ্ণের প্রেমখণ্ড তো আমরা সবাই জানি। রাধার সাথে কৃষ্ণের প্রেম, সেই মধুর প্রেম মিলন, আমাদের মন ছুঁয়ে যায় সেই প্রেম পর্যায়ে। রাধা যখন কৃষ্ণের থেকে আলাদা হয়ে যায়, কৃষ্ণ যখন রাধাকে কাঁদিয়ে চলে যায় মথুরায়, তখন রাধা কৃষ্ণের প্রতীক্ষা করতে করতে অনুভবে কৃষ্ণকে কল্পনা করেছিলেন। এই কবিতাটি সেই বিরহকে কেন্দ্র করে লেখা। কবিতাটির সারমর্ম হচ্ছে, রাধা কৃষ্ণের বিরহের পর এক পূর্ণিমা রাতে রাধা কৃষ্ণকে মনে মনে অনুভব করেছিলেন। সেই অনুভবকে কেন্দ্র করে লেখা অনুভবে তোমার কল্পনা। রাই অর্থাৎ রাধা, রাধার মনোভাব শ্যামের প্রতি। এই কবিতাটি আমার ভীষণ প্রিয় এবং পছন্দের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং আমাকে জানাবেন যে কবিতাটি কেমন হয়েছে। শুরু করছি অনুভবে তোমার কল্পনা। এক জ্যোৎস্না
জ্যোৎস্না মাখা পূর্ণিমা রাতে করেছি তোমার কল্পনা, অনুভবে মেতে মধুর সুবাসে করেছি তোমার কামনা। স্নিগ্ধ বাতাসে হিমেল পরশে এঁকেছি তোমার মোহনীয় রূপ, শান্ত আকাশে তারার প্রদেশে দেখেছি তোমার বিরাট স্বরূপ। পঞ্চতত্ত্বে ধরণীর কোলে করেছি তোমার অভিষেক, পঞ্চভূতের মিলিত সাজে দেখেছি তোমার রূপের তেজ। অনুভবে তোমায় পেয়েছি খুঁজে তৃষ্ণা জাগানো হৃদয়ে, তৃষ্ণা মিটিয়ে প্রেম জাগিয়ে দাও স্থান তোমার চরণে। মায়ার এই জগৎ জুড়ে অনুভবেই শুধু তুমি, হৃদয় দেশ শুনতে যে চায় তোমার অমৃতময় বাণী। চিরপিপাসিত চাতকের ন্যায় করছি তোমার প্রতীক্ষা, মিলব কবে মোরা দুটিতে করতে হবে যে অপেক্ষা। কবিতা অনুভবে তোমার কল্পনা, রায়ের মনোভাব শ্যামের প্রতি। আমি শোনালাম আমার কবিতা অনুভবে তোমার কল্পনা। গান হলে ভালো লাগতো, গাড়িতে বসে দেখছি। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি তো গান জানি না, আমি আবৃত্তি জানি শুধু। আহা কি সুন্দর, কি সুন্দর! ধন্যবাদ শারিফ সোহেল, সম্মানীয় কবি শারিফ সোহেল, অনেক ধন্যবাদ। আমি এবার শোনাবো আমার পছন্দের কবি, বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরও একটি কবিতা। আচ্ছা, কবিতা তো আমরা শুনবই, কবিতার পাশাপাশি একটু অন্য কিছু নিয়েও আমরা আলোচনা করতে পারি, গল্প করতে পারি। একেবারে কিশোরী কণ্ঠ, অসম্ভব মিষ্টি কথার মিষ্টি পরিবেশনা, অতুলনাহীন। অনেক ধন্যবাদ রোকসানা আবেদা, অনেক ধন্যবাদ সম্মানীয় কবি। আচ্ছা, মানে সাউন্ড ঠিকঠাক আসছে তো, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি কবিতা আমি আপনাদেরকে শোনাবো। কবিতা নয়ন তোমারে পায় না দেখিতে। এই কবিতাটি একটি মন ছোঁয়া কবিতা। এই কবিতায় রবীন্দ্রনাথ তার প্রেম নিবেদন করেছিলেন। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের কবিতার মধ্যে একটি অন্যতম, এবং রবীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি তার শেষ জীবনে, মানে একদম শেষের কবিতা, শেষ জীবনে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। এটি মূলত তার প্রেম পর্যায়ের একটি কবিতা। কবিতার নাম নয়ন তোমারে পায় না দেখিতে। আপু গান না জানলেও খোলা গলায় একটা গান হয়ে যায়। গান আমি নিশ্চয়ই শোনাবো, তবে আজকে আমি একদমই মানে গানের অবস্থায় নেই। মানে একদমই বলতে পারেন যে আমি সেইভাবে তো গান সেভাবে আমার প্র্যাকটিস হয়নি করা, তবে আমি নিশ্চয়ই কখনো শোনাবো আপনাদের।
চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। নয়ন তোমারে পায় না দেখিতে, বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বাসনা বসে মন অবিরত, ধায়ে দশ দিশে পাগলের মতো, স্থির রাখি তুমি ক্ষরণে সতত, জাগছে শয়নে স্বপনে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো যার আছে তব কেহ, নিরাশ্রয়ে জনপথ যার যেও, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাপার করিতেছ পার, কেহ নাহি জানি কেমনে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যোগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। কবিতা নয়ন তোমারে পায় না দেখিতে। ধন্যবাদ। আচ্ছা, তোমার খুব কণ্ঠ খুব মিষ্টি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি। মাসকাতুন নাহার, আচ্ছা, অনেক ধন্যবাদ সকল সম্মানীয় কবিদের, সকল সম্মানীয় সদস্যদের যারা লাইভটি আমার দেখছেন, অনেক ধন্যবাদ। শুনবো নাকি দেখবো কবি শরীফ সোহেল, সম্মানীয় কবি, অবশ্যই এখন শুনবেন আর লাইভটি অবশ্যই দেখবেনও। আচ্ছা, কবিতা সবার একটু নেটওয়ার্কের সমস্যা আবারও দেখা দিয়েছে, একটু ক্ষমা করে দেবেন, বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সুকান্তের কবিতা আমি এই মুহূর্তে শোনাতে পারছি না, তবে আমার মনে থাকবে, আমি কোনো একদিন নিশ্চয়ই আবৃত্তি করে শোনাবো সুকান্তের কবিতা। এবার আমি আমার আরো একটি স্বরচিত কবিতা আপনাদের শোনাবো। এখন লকডাউনে বসে বসে সবাই প্রায় আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, এবং অনেক ঘটনা আমাদের ঘটছেও, যে ডিপ্রেশন এমনই একটা জিনিস যেটা মানে মানুষকে বলতে পারেন ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো একটা ডিপ্রেশনকে কেন্দ্র করে একটি কবিতা আমি লিখেছি, কবিতার নাম বেদনা। এই কবিতাটা বেসিক্যালি যারা ডিপ্রেশনে সাফার করেন বা কিছু, তাদের মানসিক অবস্থা বা বিভিন্ন মনের যারা সবসময় কষ্টে থাকেন, দুঃখে থাকেন, বলতে পারেন বেসিক্যালি ডিপ্রেশনগ্রস্ত, তো তাদেরকে উদ্দেশ্য করে একটি কবিতা আমি লিখেছি, বেদনা। আপু তুমি দীর্ঘজীবী হও আনু মাঝি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, চমৎকার পড়ছেন। রিয়াজউল কারিম, থ্যাংক ইউ, অপূর্ব উপস্থাপনা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি বেদনা কবিতাটি শোনাচ্ছি।
আপনি অভিনয় করলেও ভালো করতেন, নিশ্চয়ই পরে সেটাও চেষ্টা করব কখনো, চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আচ্ছা, বেদনা, কবিতা বেদনা আমি শোনাচ্ছি। মনের কোণে মেঘ জমেছে, বর্ণে সেজে কালো, কালো মেঘের আস্তরণে মনে নেই যে কোনো আলো। হারিয়ে ফেলেছি নিজেকে আমি, খুঁজেছি যে কেবল বস্তু দামি, চেয়েছি কেবল শোক এক ফালি, করেছি যে তাই হৃদয়ে খালি। মনের ভেতরে রয়েছে গভীর এক ক্ষত, হয়ে আছি তাই আমি কেবলই মাথা নত। মনের কোণের অন্তরালে রয়েছে শুধুই ভয়, জানি না কবে হবে এই ভয়ের পরাজয়। মনের ভেতরে পুষে চলেছি অদ্ভুত এক বেদনা, মনে মনে তাই করছি কেবল এক আদর্শবানের কামনা। কবিতা বেদনা। ডিপ্রেশনগ্রস্ত যে সমস্ত মানুষজনেরা রয়েছেন এবং যে সমস্ত ব্যক্তিরা দিনের পর দিন ডিপ্রেশনে ভোগেন বা সাফার করেন, তাদের মানসিক অবস্থাটা কেমন হয় সেই নিয়ে আমার একটি উপস্থাপন ছিল, বেদনা। কবিদের তো কখনো ডিপ্রেশন আসে না, কিন্তু যারা অনেকেই আছেন, অনেক ব্যক্তিরা আছেন যারা ডিপ্রেশনে সাফার করেন, তাদের মনের অবস্থাটাকে কেন্দ্র করে আমি লিখেছিলাম এই কবিতা বেদনা। এবার অলরেডি 10:30 বেজে গেছে আমাদের ভারতীয় সময় অনুযায়ী। এবার অনুষ্ঠানের প্রায় একদম অন্তিম লগ্নে চলে এসেছি। এবার আমি একটি আমার স্বরচিত কবিতা দিয়ে কবিতা শেষ করব। একটু সঙ্গে থাকুন সকলে। একটা মজার কবিতা দিয়ে শেষ করছি। এটা সবসময় যে মানে বড়দের নিয়ে এই কবিতা উপস্থাপন করব তা তো হয় না, ছোটদের জন্য একটি মজার কবিতা। আজব স্বপ্ন, ছোটদের জন্য লেখা। ছোটরা আজব স্বপ্নে কি কি দেখে, এবং আমরা শুধুমাত্র ছোট কেন, আমরা বড়রাও তো অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে মনের যে যে আমাদের আকাঙ্ক্ষা থাকে সেটা পূরণ করতে পারি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের আকারে আমরা দেখি। সেই নিয়ে আমি একটি কবিতা লিখেছি, আজব স্বপ্ন। শোনাচ্ছি আমার কবিতা আজব স্বপ্ন। দু চোখ বুঝে ঘুম এলো, স্বপ্নের দেশে নিয়ে গেল। স্বপ্ন কাঁদায়, স্বপ্ন হাসায়, স্বপ্নে রাজা সে ওড়ে। সবই ঘটে ঘুমের ঘোরে, তবু ভালো রাতের স্বপ্ন। মানুষকে কাঁদায় দিবা স্বপ্ন, হঠাৎ কে আমায় ডাকে চোখ মুলে। নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। কবিতাটা মনে হচ্ছে একটু কেটে গেছে, রিকানেক্টিং দেখা দিয়েছিল কবিতাটি। আমি খুবই ক্ষমা প্রার্থী, বারবার কবিতাটি রিকানেক্ট দেখিয়ে দিচ্ছে। আজব স্বপ্ন কবিতাটি মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল, কবিতাটি মনে হচ্ছে ভালোভাবে রেকর্ডেড হয়নি, ক্ষমা করবেন। কবিতাটা মনে হচ্ছে রিকানেক্ট খুব হয়ে যাচ্ছে রিকানেক্ট। একদম শেষ পর্যায়ে এসে এভাবে রিকানেক্ট হয়ে যাবে, খুবই খারাপ লাগছে। আজকে আমি আমার লাইভ অনুষ্ঠান শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে, কবিতা রূপনারায়ণের কোলে। কবিতাটি এই অর্থে রূপনারায়ণ নদীকে বোঝানো হয়নি, জীবনের শেষ প্রান্তে এসে জীবনের যে বাস্তব সত্য, যে আমাদের শেষ পরিণতি মৃত্যু, এই বাস্তবকে উপলব্ধি করে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কোলে কবিতাটি লিখেছিলেন।
রূপনারায়ণের কুলে কবিতাটি আমি শোনাচ্ছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর কবিতাটি দিয়ে আজকে আমার লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। সকলে আমাদের সঙ্গে ছিলেন এবং পার্বত্য কাব্যের সম্মানীয় সকল কবিদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এর পরবর্তী লাইভ অনুষ্ঠানে যারা থাকছেন তাদের নামটা আমি একটু বলে দিচ্ছি, যারা পরের সপ্তাহে শনিবার এবং রবিবার আপনাদেরকে শোনাবেন, আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দেবেন তাদের সম্মানীয়। পরবর্তী লাইভে আসছেন ফৌজিয়া নাসরিন, রবিবার আসছেন শামিমা নাসরিন। আপনারা সম্মানীয় কবিদের পরবর্তী লাইভ অনুষ্ঠানটি দেখবেন, সঙ্গে থাকবেন এবং আমার লাইভ অনুষ্ঠানের কবিতাকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ।